পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সাথে কয়েকটি যুদ্ধেই তারা পরাজিত এবং কয়েকটি যুদ্ধে আমি স্বয়ং নিজেও অংশগ্রহণ করেছি এবং তারা আমাদের কাছে এমনভাবে পরাজিত হয়েছে যা কল্পনীয় নয়। হুজুররা আছে ভারত বিরোধী, এদেরকে মারিয়ে ফেলতে হবে। মেজর জেনারেল আজমল কবির এবং ভারতীয় কর্নেল এবং আমরাও বলেছি বাংলার মাটি সীমান্ত রাখিব মুক্ত। এই যে মুক্তর পরিচয়। আমি ডিএডি শেখ নুরুল আমিন 2009 সনে আমি রংপুর সেক্টর অ্যান্ড ব্যাটালিয়নে কর্মরত ছিলাম। আজকে এখানে আসার উদ্দেশ্য হলেই যে ওই দিন বিডিআর কোনো বিদ্রোহ করে নাই। বিডিআর হত্যা এবং পরিকল্পিত হত্যা এবং সরকার কর্তৃক নিয়ন্ত্রিত এটি একটি হত্যাকাণ্ড। এই জন্য আমাদের মতো ঊর্ধ্বতন কর্মকর্তাকে গ্রেপ্তার করে আমি 3 বছর 3 মাস আমি কেন্দ্রীয় কারাগারে ছিলাম এবং রংপুর কারাগারে ছিলাম, দিনাজপুর কারাগারে ছিলাম এবং তারপরে আমি নির্দোষ হিসাবে আমি মুক্ত পাই এবং আমি 37 ইয়ার সার্ভিস করেছি। আমাকে শূন্য হাতে বাড়ি পাঠিয়েছে এবং আমাকে যথেষ্ট নির্যাতন করেছে, সে কথা আমি ভুলিয়ে গেলাম, কিন্তু আমি শূন্য হাতে বাড়ি এসেছি এবং অধিক কষ্টে জীবনযাপন করছি। এই জন্য এই দাবিতে যে আমরা কোনো অপরাধী ছিলাম না, আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। জেলখানায় যে বিডিআররা আছে তারা নিরপরাধ, তারা কোনো অপরাধ করেনি, তাদেরকে মুক্তি দিয়ে দিন এবং যাদেরকে খালাস দেওয়া হয়েছে তাদেরকে রিলিজ দিয়ে দেন জেলখানার থেকে। এই দাবি নিয়ে আজকের এখানে আসা। পূর্ণ মেয়াদকাল আমি সময় করতে পারি নাই, কারণ আমি একজন মুক্তিযোদ্ধা, আমার আরও 3 বছর ছিল। আমি পিলখানায় যখন ঘটনা ঘটে আমি তখন রংপুরে কার্যরত ছিলাম। ওখানে ঘটেছিল যখন মিডিয়া মোবাইলের মাধ্যমে তখন বিভিন্ন লোক, এটা হলো 25 তারিখে পিলখানায় ঘটনা হলো। 25 তারিখে কোনো কিছু 25শে ফেব্রুয়ারি 2009 কোনো কিছু হলো না। ওখানে নীরব নিস্তব্ধ সবাই আমরা শিডিউল মতো আমরা রুটিন মাফিক সব কার্যক্রম আমরা করলাম। পরের দিন কে বা কারা দূর দূরান্ত থেকে সংবাদ দিল যে আর্মি অ্যাটাক করবে। এটা একটা গুজব, আর্মি অ্যাটাক করবে এবং অলরেডি বিভিন্ন জেনারেলরা ঢাকায় যাচ্ছে, মিটিং হবে। এই ইয়াতে আমাদের সৈনিকরা এবং এই সরকারের কিছু বিচ্ছু বাহিনী এও ডিপার্টমেন্টে নিয়োজিত, ডিপার্টমেন্টে আছে, এখনও সব ডিপার্টমেন্টই আছে এরা। তো এরা এটা উস্কানি দিল যে তোমাদেরকে অ্যাটাক করবে, তোমরা তাড়াতাড়ি প্রস্তুতি নাও। তো আমরা সৈনিক, ওরা তো সেলফ ডিফেন্স, যেটা আত্মরক্ষার জন্য, তারা তখন সেই অস্ত্রাগার যেভাবে খুলে টুলে তারা অস্ত্র বাহির করে তারা বিভিন্ন স্থানে পজিশন নিল। এই ছিল তাদের কাজ। এরপরে কেউ কিছু বলল যে এই ট্যাঙ্ক রওনা করছে, ট্যাঙ্ক আসতেছে, ওদিক থেকে অমুক আসতেছে, তখন আর কি মনের আতঙ্কে, মনের ভয় ওরা আমাদের বিডিআররা কিছু গুলি ছড়ল। গুলি ছড়ার পরে আমি স্বয়ং এখানে উপস্থিত। আমি একটা মাইক লাগালাম 4 তলার উপরে, 3 তলার ছাদে একটা মাইক লাগিয়ে আমি বললাম, আমি ডিএডিএসকে আমিন বলছি, তোমরা ফায়ার বন্ধ করো, নতুবা আমি কঠোর ব্যবস্থা নেব। আমার কথাটা ওই সৈনিকরা শুনলো এবং তারা অস্ত্র জমা করলো এবং ওখানে কোনো অফিসারের সাথে অশুভ আচরণ বা কোনো কিছু হলো না। আমরা সুন্দরভাবে কার্যক্রম করতে লাগলাম। পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের সাথে কয়েকটি যুদ্ধেই তারা পরাজিত এবং কয়েকটি যুদ্ধে আমি স্বয়ং নিজেও অংশগ্রহণ করেছি এবং তারা আমাদের কাছে এমনভাবে পরাজিত হয়েছে যা কল্পনীয় নয়। যেহেতু এইসব ধ্বংসাত্মকের পরে সে হাসিনাকে শুধু মনে হয় যথাসম্ভব, আমরা রাজনীতি করি না, হয়তো এরকম প্রস্তাব করলো যে বিডিআরকে যেভাবে হোক দুর্বল করতে হবে। সেকেন্ড থিং, তোমার বাবা মারা গেছে, তোমার বাবাকে আর্মিরা ফেলছে, তোমার কাছে আর্মি মারিয়ে ফেলতে হবে। তৃতীয়ত, ওই কতক হুজুররা আছে ভারত বিরোধী, এদেরকে মারিয়ে ফেলতে হবে। তা এই আমরা যা বুঝি, কারণ আমাদের তো ব্রেইন আছে, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরী, ওই গোলাম আজম, এই যে কতিপয় লোকরে এরা মেরে ফেললো। আমি যারা অনেক মুজাহিদ, এরা অনেক লোক ছিল। তারপরে মনে করেন আপনি বিডিআরকে দুর্বল করে দিল, হ্যাঁ, ও সেনাবাহিনীর অফিসারদের মেরে বিডিআরকে দুর্বল করলো, ওর বাবার প্রতিশোধ নিল। এটা হলো মেইন কথা। কারণ এই ঘটনার পরে কোনো বিডিআর, তার কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার, কোনো লিডার কারো কাছে যাইয়া কোনো কথা বলতে পারে নাই এবং কথা বলে নাই। এমনকি তার কোনো উকিলও এই কেস, আমাদের বিডিআর কেস নেয় নাই।
এখানে অনেকগুলো বিষয় আছে, সেটা অনেক খুঁটিনাটি, অনেক দূরের ব্যাপার। যে শেখ মুজিব যে চুক্তি করেছিল, যেটা ছিল যে নদীর যেখান থেকে যে নদীতে স্রোত বয়, সেই নদীদের মধ্যবর্তী স্থান দুই দেশের ভাগ হলো মধ্যবর্তী স্থান। কিন্তু এই মধ্যবর্তী স্থানকে ওরা কিছুটা ড্যাশ ডাউন ক্রোল দিয়ে ওরা অনেকটা দখল করে নিয়েছে, এবং সেটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন রণাঙ্গনে আমরা যুদ্ধ করে উদ্ধার করতে সক্ষম হয়েছি। হাজারো পার্থক্য। আজ আমি এই নিশ্চয়তা দিচ্ছি, আমি ডিএডিএসকে, আমি যে বিডিআররা এখন বর্তমানে চাকরিচ্যুত আছে, যারা জেলে আছে, তাদেরকে মুক্তি দিয়ে যদি তাদের চাকরি থাকে, তাইলে আমার কথা হলো চাকরিতে যোগদান করিয়ে বা সসম্মানে প্রতিটা যার ব্যাটালিয়নে তাকে নিয়োগ দিয়ে দেয়, এবং আর্মির যে লেফটেন্যান্ট কর্নেল ছিল সিও, যে কর্নেল ছিল সেক্টর কমান্ডার, সেইভাবে প্রচলিত অস্ত্র যদি আমাদের দিয়ে দেয়, ইনশাল্লাহ সীমান্তে বিএসএফ কোনো প্রকার অকারেন্স করতে সাহস পাবে না। আর যদি এইভাবে থাকে তাইলে এরকম ঘটতেই থাকবে। হুমকির মুখে আছে বলে না, তা নেই। তবে যতটা আছে বিডিআর থাকতে যতটা আমরা কন্ট্রোলে রেখেছিলাম, এখন সেটা কিছুটা কাটছাট হয়েছে বা আরও হবে। টুডে টুমরো, ডে আফটার টুমরো। হ্যাঁ, বড়াইবাড়ি যুদ্ধ, বদুয়া যুদ্ধ, বাড়াইবাড়ি, বাদুয়ার পরে বড়াইবাড়ি, তারপর বুড়িমারি, অনেক এমনকি অনেক কি যেটাকে বলে হোলি ফায়ার, একসাথে 24টা মোটর যখন ফায়ার করছে এবং গোলাগুলো যাই পড়ছে, ওদের যতটা ট্রান্সপোর্ট ছিল, ওদের যে লোক ছিল, সব লোক মারা গেছে ওখানে, এবং ওখানে স্তম্ভ করা হয়েছে। এগুলো হলো সব টপ সিক্রেট, কিন্তু এই তাদের প্রতিশোধ ছিল ওখানে। তারা বলছিল জীবনে একদিন বিডিআর প্রতিশোধ আমরা নেব। সেই প্রতিশোধ তারা এই নিয়ে গেল শেখ হাসিনা সরকারের সাথে যুগ্ম কনসাল্ট করে। পরামর্শ হলো এটাই, চাকরিচ্যুত বিডিআর, জেলখানার বিডিআর, এদেরকে মুক্তি দিয়া তাদেরকে পুনঃসংগঠন করে এদের দিয়ে রাইফেলস ট্রেনিং স্কুল অ্যান্ড সেন্টার, ওখানে ট্রেনিং প্রাপ্ত করে বিডিআর নাম দিয়ে তাদেরকে সীমান্তে যখন নিয়োজিত করবে, ইনশাল্লাহ বাংলাদেশ শান্ত থাকবে। মেজর জেনারেল আজমল কবির এবং ভারতীয় কর্নেল এবং আমি এটা হলো এক কথা। বিমান বাহিনী যখন বলে আকাশ রাখিব মুক্ত, আর আমরাও বলেছি বাংলার মাটি সীমান্ত রাখিব মুক্ত। এই যে মুক্তর পরিচয় দেখায়, অল কর্নেল দাঁড়িয়ে আছে, তার হাতে তালি দিতেছে। এটা ভালো করে ধরেন তো। হ্যাঁ, এবং কত সুরে উনি আমাকে, এবং বর্ডার কনফারেন্সে আমি আমার বক্তব্য পেশ করতেছি।